হ্যালো মাধ্যমিক ২০২৬-এর যোদ্ধারা। ভূগোলের একটা অধ্যায় আছে যেটা নিয়ে প্রায় সবারই একটু টেনশন থাকে, বায়ুমণ্ডল। কিন্তু আজকের এই বিশেষ আলোচনায় আমরা এই অধ্যায়ের প্রতিটা কোণায় লুকিয়ে থাকা ভয়কে একেবারে জয় করে ফেলব। একদম শূন্য থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে সহজ করে বুঝব। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক। আচ্ছা, আমি যদি তোমাদের জিজ্ঞেস করি ভূগোলের কোন অধ্যায়টা সবচেয়ে কঠিন লাগে, আমি বাজে ধরে বলতে পারি 10 জনের মধ্যে 9 জনই বলবে বায়ুমণ্ডল, তাই না? ওই যে ফেরেলের সূত্র, কোরিওলিস বল বা বায়ুচাপ বলয়, এই নামগুলো শুনলেই কেমন যেন একটু ভয় ভয় করে, মনে হয় এগুলো না জানি কতই জটিল। কিন্তু আমি তোমাদের কথা দিচ্ছি, আজকের এই ক্লাসটা মন দিয়ে করার পর এই বায়ুমণ্ডলে তোমাদের সবচেয়ে প্রিয় অধ্যায় হয়ে উঠবে। বায়ুমণ্ডলের স্তরগুলো থেকে শুরু করে মেঘ বৃষ্টির কারণ পর্যন্ত প্রত্যেকটা কনসেপ্ট এমনভাবে পরিষ্কার হয়ে যাবে যে আর কোনোদিন ভুলবে না। তাহলে চলো এই অধ্যায়ের গভীরে ডুব দেওয়া যাক। তাহলে চলো দেখিনি আমাদের আজকের যাত্রাপথটা কেমন হবে। প্রথমে আমরা একটা ভূমিকা দিয়ে শুরু করব, তারপর জানব পৃথিবীর অদৃশ্য স্তরগুলোর কথা, এরপর দেখব তাপ আর চাপের খেলা, তারপর আমরা বায়ুর সাথে বিশ্বভ্রমণে বেরোব, জানব মেঘ আর বৃষ্টির রহস্য, আর সবশেষে পরীক্ষার জন্য সেরা প্রস্তুতিটা কিভাবে নিতে হবে সেটাও বলে দেব। তাহলে আমাদের প্রথম পর্ব, ভয় থেকে মাস্টারির দিকে যাত্রা। আমাদের একটাই লক্ষ্য, এই অধ্যায়ের প্রতি তোমাদের সমস্ত ভয় দূর করে একটা মজবুত ধারণা তৈরি করা, যাতে কোনো কিছুই আর কঠিন বলে মনেই না হয়। তো সবার আগে বুঝতে হবে এই বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার জিনিসটা আসলে কি। খুব সহজ করে ভাবো, আমাদের পৃথিবীটা হলো একটা বিরাট শক্তিশালী চুম্বকের মতো। এই চুম্বক যেমন লোহাকে নিজের দিকে টেনে রাখে, ঠিক সেভাবেই পৃথিবী তার অভিকর্ষ বল বা গ্র্যাভিটি দিয়ে চারপাশের বাতাসকে একটা অদৃশ্য কম্বলের মতো করে জড়িয়ে ধরে রেখেছে। এই গ্যাসীয় কম্বলটাই হল বায়ুমণ্ডল। ভাবতো, যদি পৃথিবীর এই টানটা না থাকত, তাহলে সব বাতাস মহাশূন্যে উড়ে যেত, আর পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্বই থাকত না। বিভাগ ২, পৃথিবীর অদৃশ্য স্তর। এবার চলো আমরা এই অদৃশ্য কম্বলের এক একটা স্তর ধরে ধরে ওপরের দিকে উঠতে শুরু করি। কারণ এই বায়ুমণ্ডল কিন্তু সব জায়গায় একই রকম নয়। উষ্ণতার কম বেশির উপর ভিত্তি করে একে কয়েকটা প্রধান ভাগে ভাগ করা হয়েছে। আমাদের যাত্রার এক্কেবারে প্রথম আর সবচেয়ে জরুরি স্তরটা হলো ট্রোপোস্ফিয়ার, যার বাংলা নাম ক্ষুব্ধমণ্ডল। এখন প্রশ্ন হলো, কেন এর নাম ক্ষুব্ধমণ্ডল? ক্ষুব্ধ মানে হলো অশান্ত বা রাগী। যেহেতু ঝড়, বৃষ্টি, মেঘ, বজ্রপাত মানে আবহাওয়ার যত রকম তোলপাড় আর অশান্তি, তার সবই এই স্তরেই ঘটে, তাই এর এমন নাম। আমরা মানে মানুষ, পশু পাখি, গাছপালা সবাই কিন্তু এই স্তরেই বাস করি। ট্রপোস্ফিয়ারের একটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম আছে। এই স্তরে আমরা মাটি থেকে যত উপরে উঠব, উষ্ণতা তত কমতে থাকবে। হিসেবটা হলো, প্রতি 1 কিলোমিটার উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা প্রায় 6.4 ডিগ্রি সেলসিয়াস করে কমে যায়। একে বলা হয় নর্মাল ল্যাপস রেট। এটার জন্যই তো আমরা যখন দার্জিলিং বা কোনো পাহাড়ি জায়গায় বেড়াতে যাই, তখন সমতলের থেকে বেশি ঠান্ডা লাগে আর পাহাড়ের চূড়ায় বরফ জমে থাকে। ট্রপোস্ফিয়ারের অশান্তি পেরিয়ে ঠিক ওপরেই আছে স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল। এর নাম শুনেই বুঝতে পারছ, এখানের পরিবেশ একদম শান্ত, কোনো ঝড় বৃষ্টি বা মেঘের ঝামেলা নেই। এই কারণেই তো জেট প্লেনগুলো ঝড় বৃষ্টি এড়ানোর জন্য এই শান্ত রাস্তা দিয়েই চলাচল করে। আর এখানেই আছে আমাদের পৃথিবীর রক্ষা কবচ, ওজোন গ্যাসের স্তর, যা সূর্য থেকে আসা মারাত্মক ক্ষতিকারক অতিবেগুনির রশ্মিকে শুষে নিয়ে আমাদের বাঁচায়। পরীক্ষার জন্য ট্রোপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের পার্থক্যটা কিন্তু 5 স্টার ইম্পর্ট্যান্ট। এই স্লাইডটা ভালো করে দেখো। প্রথমত, এক জায়গায় সব তোলপাড় আর এক জায়গায় সব শান্ত। দ্বিতীয়ত, ক্ষুব্ধ মণ্ডলে উপরে উঠলে ঠান্ডা বাড়ে, কিন্তু শান্তমণ্ডলে ঠিক তার উল্টোটা হয়। ওজোন স্তর সূর্যের তাপ শুষে নেয় বলে এখানে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতাও বাড়তে থাকে। এই পয়েন্টগুলো কিন্তু মনে রাখতেই হবে। এর ওপরে আরও কয়েকটা স্তর আছে, যেমন মেসোস্ফিয়ার, যেটা বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম স্তর। মহাকাশ থেকে যে উল্কাপিণ্ডগুলো আগুনের গোলার মতো ছুটে আসে, সেগুলো এখানেই বাতাসের সঙ্গে ঘষা লেগে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এর ওপরে আছে থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার। এই যে আমরা রেডিও শুনি,
তার জাদুঘাটি কিন্তু লুকিয়ে আছে এই স্তরেই। এখান থেকেই বেতার তরঙ্গ পৃথিবীতে ফিরে আসে। আর একদম শেষে আছে এক্সোস্ফিয়ার, যা ধীরে ধীরে মহাশূন্যে মিশে গেছে। বিভাগ ৩, শক্তির খেলা, তাপ ও চাপ। আমরা তো বায়ুমণ্ডলের সিঁড়ি বেয়ে অনেকটাই উঠে গেলাম। এবার চলো বায়ুমণ্ডলের আসল ইঞ্জিনটা বোঝার চেষ্টা করি, অর্থাৎ তাপ এবং চাপ, যা বায়ুমণ্ডলের সবকিছুকে চালায়। আচ্ছা, একটা জিনিস ভেবে দেখেছ, পৃথিবী তো রোজ সূর্য থেকে অনেক তাপ পাচ্ছে, তাহলে একেবারে পুড়ে যাচ্ছে না কেন? এর কারণটা হলো হিট বাজেট। ব্যাপারটা খুব সোজা। সূর্য থেকে যে পরিমাণ তাপ পৃথিবীতে আসে, দিনের বেলায় পৃথিবী সেই তাপ গ্রহণ করে, আবার রাতের বেলায় ঠিক ততটাই তাপ সে মহাকাশে ফিরিয়ে দেয়। এই আসা আর যাওয়ার হিসেবটা একদম সমান সমান বলেই পৃথিবীর গড় উষ্ণতা একটা নির্দিষ্ট জায়গায় স্থির থাকে। কিন্তু সমস্যাটা পাকাচ্ছে কিছু গ্যাস, যেমন কার্বন ডাই অক্সাইড বা মিথেন। এদেরকে বলা হয় গ্রিন হাউস গ্যাস। এরা একটা মোটা কম্বলের মতো কাজ করে, পৃথিবী থেকে ফিরে যাওয়া তাপটাকে পুরোপুরি মহাশূন্যে যেতে দেয় না, কিছুটা আটকে রাখে। ফলে এই আসা যাওয়ার ব্যালেন্সটা নষ্ট হয়ে যাচ্ছে আর পৃথিবীর গড় উষ্ণতা ধীরে ধীরে বেড়ে চলেছে। আর এই ঘটনাটাকেই আমরা বলছি বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। এবার একটা মজার কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিক, বৈপরীত্য উত্তাপ। আমরা তো জানি যে ওপরে উঠলে ঠান্ডা লাগে, তাই তো? কিন্তু কখনো কখনো, বিশেষ করে শীতকালের শান্ত রাতে পাহাড়ি এলাকায় এর ঠিক উল্টোটা ঘটে। মানে ওপরে উঠলে ঠান্ডা না লেগে বরং গরম লাগে। অদ্ভুত না? এই উল্টো ঘটনাটাই হলো বৈপরীত্য উত্তাপ। এটা কিন্তু ২ নম্বরের প্রশ্নের জন্য খুব আসে। এবার আসি সেই বিষয় যেটা নিয়ে সবার একটু গণ্ডগোল হয়, বায়ুচাপ। একটা খুব সহজ নিয়ম মনে রাখলে আর কোনোদিন ভুল হবে না। নিয়মটা কি? যেখানে উষ্ণতা বেশি মানে গরম, সেখানকার বাতাসও গরম হবে। আর গরম হলে যে কোনো জিনিস হালকা হয়ে যায়। এই হালকা বাতাস তখন সোজা ওপরের দিকে উঠে যায়। বাতাস যেই ওপরে উঠে গেল, নিচের জায়গাটা তো একটু ফাঁকা হয়ে গেল, তাই না? মানে সেখানে বায়ুর চাপ কমে গেল। ব্যাস, এটাই হলো নিম্নচাপ। কি সোজা না? আরে ঠিক উল্টোটা ভাবো। যেখানে উষ্ণতা কম মানে ঠান্ডা, সেখানকার বাতাস কেমন হবে? ভারী। আর ভারী বাতাস তখন ওপর থেকে নিচে নামতে থাকে। যখন বাতাস নিচে নেমে আসে, তখন নিচের জায়গায় চাপ বাড়িয়ে দেয়। ফলে তৈরি হয় উচ্চচাপ। তাহলে মূল সূত্রটা কি দাঁড়ালো? বেশি গরম মানে নিম্নচাপ, আর বেশি ঠান্ডা মানে উচ্চচাপ। এইটুকু মনে রাখলেই দেখবে সব জলের মতো পরিষ্কার। এই গরম আর ঠান্ডার খেলার জন্যই আমাদের পৃথিবীতে মোট ৭টা স্থায়ী বায়ুচাপ বলয় তৈরি হয়েছে। যেমন ধরো, নিরক্ষীয় অঞ্চলে সারা বছর ধরে সূর্যের তাপ পড়ে, তাই সেখানে তৈরি হয়েছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। এখানের বাতাস গরম হয়ে সোজা উপরে উঠে যায় বলে পাশাপাশি বাতাস প্রায় বয় না বললেই চলে। তাই আগের দিনে পালতোলা জাহাজগুলো এখানে এসে আটকে যেত। এই জন্য এর আরেক নাম ডোল ড্রামস বা শান্ত বলয়। বিভাগ ৪, বায়ু প্রবাহের বিশ্বভ্রমণ। বেশ, চাপের ব্যাপারটা তো আমরা বুঝে গেলাম। এবার দেখব এই চাপের পার্থক্যের জন্যই বাতাস কেমন করে সারা পৃথিবীতে ছুটে বেড়ায়, যাকে আমরা বলি হাওয়া বা বায়ুপ্রবাহ। বায়ুপ্রবাহের প্রথম এবং প্রধান নিয়ম হল বাতাস সবসময় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে যায়। ঠিক যেমন জল সবসময় উঁচু জায়গা থেকে নিচু জায়গায় গড়িয়ে পড়ে, বাতাসও ঠিক সেভাবেই বেশি চাপের ভিড় থেকে কম চাপের ফাঁকা জায়গার দিকে দৌড় দেয়। কিন্তু এখানে একটা ছোট্ট টুইস্ট আছে। বাতাস চাইলেও সোজা পথে উচ্চচাপ থেকে নিম্নচাপে যেতে পারে না। কেন পারে না? কারণ আমাদের পৃথিবীটা তো স্থির নেই, সে নিজের অক্ষের উপর বনবন করে ঘুরছে। এই ঘোরার জন্য একটা অদ্ভুত বল তৈরি হয়, যেটা যে কোনো চলন্ত জিনিসকে, যেমন বাতাসকে, তার সোজা রাস্তা থেকে একটু ঘুরিয়ে দেয় বা বেঁকিয়ে দেয়। এই বলটাই হলো কোরিওলিস বল। এটা কিন্তু কোনো আসল ধাক্কা বা বল নয়, এটা শুধু পৃথিবীর ঘোরার ফল। আর এই কোরিওলিস বলের প্রভাবটাকে বিজ্ঞানী ফেরেল একটা সহজ সূত্রে বলে দিয়েছেন, যেটা ফেরেলের সূত্র নামে খুব বিখ্যাত। সূত্রটার কিছুই না, খুব সোজা। এই সূত্র অনুযায়ী কোরিওলিস বলের জন্য বায়ু প্রবাহ উত্তর গোলার্ধে সোজা না গিয়ে তার যাওয়ার পথে ডান দিকে বেঁকে যায়, আর দক্ষিণ গোলার্ধে তার যাওয়ার পথে বাম দিকে বেঁকে যায়। পরীক্ষায় মনে রাখার জন্য সবথেকে সহজ উপায় হলো এই স্লাইডটা। জাস্ট দুটো শব্দ মনে রাখো, উত্তর গোলার্ধে ডান দিকে আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে।
ব্যাস আর কিছু লাগবে না। এই ছবিটা একবার মনের মধ্যে গেঁথে নাও, দেখবে আর কোনোদিনও ভুল হবে না। বায়ুপ্রবাহকে আমরা প্রধানত 4 ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হল নিয়ত বায়ু, যেটা সারা বছর ধরে নির্দিষ্ট দিকে বয়, যেমন আয়ন বায়ু। দ্বিতীয়টা হল সাময়িক বায়ু, যা ঋতু বা সময় অনুযায়ী দিক বদলায়, যেমন সমুদ্রবায়ু আর স্থলবায়ু। তৃতীয়টা হল আকস্মিক বায়ু, যা হঠাৎ করে তৈরি হয়, যেমন ঘূর্ণিঝড়। আর চতুর্থটা হল স্থানীয় বায়ু, যা কোনো ছোট এলাকায় বয়, যেমন গরমকালে উত্তর ভারতে বয়ে চলা গরম হাওয়া লু। বিভাগ 5, মেঘ ও বৃষ্টির রহস্য। আমাদের বায়ুমণ্ডল ভ্রমণের শেষ স্টপেজে আমরা এসে গেছি। এবার আমরা দেখব আকাশের সবচেয়ে সুন্দর জিনিসটা, মেঘ আর বৃষ্টি কিভাবে তৈরি হয়। বাতাসে যে পরিমাণ জলীয় বাষ্প মিশে থাকে তাকেই বলে আর্দ্রতা। এখন বাতাসকে একটা স্পঞ্জের মতো ভাবো। সে জলীয় বাষ্প শুষে নিতে পারে, কিন্তু একটা স্পঞ্জ যেমন একটা নির্দিষ্ট পরিমাণের পড়া জল শুষতে পারে না, বাতাসও ঠিক তাই। যখন বাতাস জলীয় বাষ্প নিতে নিতে একদম কানায় কানায় পূর্ণ হয়ে যায়, তখন সেই বাতাসকে বলে সম্পৃক্ত বায়ু। আর বাতাস সম্পৃক্ত হলেই বৃষ্টি নামার সম্ভাবনা তৈরি হয়। বৃষ্টিপাত মূলত 3 প্রকারের হয়, যা আমাদের জানতে হবে: শৈলোৎক্ষেপ বৃষ্টি, পরিচলন বৃষ্টি এবং ঘূর্ণবাত বৃষ্টি। এর মধ্যে পরীক্ষার জন্য শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। পরিচলন বৃষ্টিটা সাধারণত নিরক্ষীয় অঞ্চলে হয়। সেখানে রোজ বিকেলে গরমে বাতাস উপরে উঠে বৃষ্টি হয়, একে 4 o'clock রেনও বলে। আর ঘূর্ণবাত বৃষ্টি হয় ঘূর্ণিঝড়ের সময়। কিন্তু আমাদের পরীক্ষার হিরো হল শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। চলো এটা ভালো করে বুঝি। চলো একটা গল্পের মতো করে বুঝি। ধরো, জলীয় বাষ্পে ভরা একদল বাতাস মনের আনন্দে ভেসে চলেছে। হঠাৎ সামনে এসে দাঁড়ালো একটা বিশাল পাহাড়। তখন কি হবে? বাতাস তো আর পাহাড় ভেদ করে যেতে পারবে না। সে তখন বাধ্য হয়ে পাহাড়ের গা বেয়ে উপরে উঠতে শুরু করে। আর আমরা তো জেনেই গেছি যে উপরে উঠলেই বাতাস ঠান্ডা হয়। ঠান্ডা হতেই তার ভেতরে জলীয় বাষ্প জমে গিয়ে মেঘ তৈরি করে। আর পাহাড়ের যে ঢালে ধাক্কা খেয়েছিল সেই প্রতিবাদ ঢালে ঝমঝম করে বৃষ্টি নামিয়ে দেয়, যেমন আমাদের চেরাপুঞ্জিতে হয়। এবার ভাবো পাহাড়ের উল্টো দিকের কি অবস্থা। বেচারা বাতাসটার সব জল তো একদিকেই ঝরে গেছে। সে যখন পাহাড় টপকে উল্টো দিকে বা অনুবাদ ঢালে নামে, তখন সে একদম শুকনো। ফলে সেই দিকে খুব কম বৃষ্টি হয় বা প্রায় হয়ই না। এই শুকনো অঞ্চলটাকেই বলা হয় বৃষ্টির ছায়া অঞ্চল। এর সবচেয়ে ভালো উদাহরণ হল মেঘালয়ের শিলং। চেরাপুঞ্জি আর শিলং পাশাপাশি, অথচ এক জায়গায় বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টি, আরেক জায়গায় বেশ কম, শুধুমাত্র পাহাড়ের অবস্থানের জন্য। বিভাগ 6, সেরা মাধ্যমিক প্রস্তুতি। তো এই ছিল আমাদের বায়ুমণ্ডলের আদ্যপ্রান্ত। অভিযান শেষ, এবার প্রস্তুতির পালা। চলো দেখে নিই ফাইনাল পরীক্ষার জন্য এই অধ্যায় থেকে ঠিক কি কি করতে হবে আর কি কি একদমই ছাড়া যাবে না। আমার ফাইনাল সাজেশনগুলো মন দিয়ে শোনো। 1 নম্বর, বায়ুমণ্ডলের স্তরবিন্যাস আর শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতের ছবিটা বারবার এঁকে প্র্যাকটিস করতেই হবে। 2 নম্বর, ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের পার্থক্যটা এমনভাবে তৈরি করো যেন ঘুমের মধ্যেও বলতে পারো। 3 নম্বর, ফেরেলের সূত্রটা শুধু মুখস্থ করো না, এর পেছনের কারণটা অর্থাৎ কোরিওলিস বলের ব্যাপারটা ভালো করে বুঝে নাও। আর 4 নম্বর, বিশ্ব উষ্ণায়নের কারণ আর ফলাফলগুলো পয়েন্ট করে করে পড়ো। তাহলে কি বুঝলে? বায়ুমণ্ডল মোটেও কঠিন নয়, এটা শুধু কতগুলো যৌক্তিক নিয়মের খেলা। একবার যদি তুমি এর পেছনের যুক্তি আর কারণ-ফলের সম্পর্কটা ধরে ফেলতে পারো, তাহলেই দেখবে পুরো অধ্যায়টা তোমার হাতের মুঠোয় চলে এসেছে। আজকের এই আলোচনাটা তোমাদের কেমন লাগলো? কোন জায়গাটা বুঝতে সবচেয়ে বেশি সুবিধা হলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর হ্যাঁ, বায়ুমণ্ডল নিয়ে যদি এখনও কোনো প্রশ্ন মনের মধ্যে থেকে থাকে, একদম লজ্জা না পেয়ে জিজ্ঞেস করে ফেলো। পরের ক্লাসে আমরা বায়ুমণ্ডল নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা একটু ভেবে দেখো তো, যদি হঠাৎ করে পৃথিবীর ঘূর্ণন থেমে যেত, তাহলে আমাদের পরিচিত বায়ুপ্রবাহের কি হতো?